বাংলাদেশের মন্ত্রী পরিষদে খুব তাড়াতাড়ি বড় ধরনের একটা রদবদল হতে যাচ্ছে বলে চাপা গুঞ্জন এবং ফিসফাস শোনা যাচ্ছে। এখানে বেশ কয়েকজন মন্ত্রীর নাম উঠে এসেছে যারা তাদের ওই মন্ত্রণালয়ে ওই ফিল্ডে ভালো প্রতিভার স্বাক্ষর রাখতে পেরেছেন বলে মনে হচ্ছে না। আর এতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন এই মন্ত্রণালয় থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে। প্রথমত, যিনি সড়ক ও সেতু মন্ত্রী আছেন তার নামটা বেশি উচ্চারিত হচ্ছে, রবিউল আলম রবি। তাকে এখান থেকে সরিয়ে দেয়া হতে পারে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে এবং এটা ঈদের পরেই এই কার্যক্রম শুরু হতে পারে। ইশরাক হোসেনের নাম উঠে এসেছে। ইশরাক হোসেন তার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা নির্বাচন করবেন, এরকম জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এর ভিতরে সবচেয়ে বেশি নাগরিক সমাজের পক্ষ থেকে আরেকটি মন্ত্রণালয়ের সুপারিশ করা হয়েছে। তিনি হচ্ছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এই কারণে বদলি করতে হবে, সরকার এই বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন। এই কারণে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, সংবিধান বিষয়ে তার অগাধ জ্ঞান, অগাধ পাণ্ডিত্য, তিনি অত্যন্ত চতুর, বিচক্ষণ। তিনি মুহূর্তেই একটা অসত্য কথাকে সত্যে রূপান্তরিত করতে পারেন, একটা মন্দ কথাকে ভালো কথায় রূপান্তর করতে পারেন। যেমন জুলাই সনদ সংস্কার কমিশন, এইগুলো যদি তিনি মেনে না নিতেন, তারা যদি মেনে না নিতেন, তাহলে এইটার বাহানায় যদি নির্বাচন পিছিয়ে দিত, এই জন্য তখন তিনি রাজি হয়েছিলেন, সব জায়গায় স্বাক্ষর করেছিলেন। এখন ক্ষমতায় এসে তিনি এইটি করবেন না। এটা তিনি আবার সংসদে দাঁড়িয়ে খুব অকপটে স্বীকার করেছেন। মুনাফেকি কাকে বলে, নেফাকি কাকে বলে, এটার সংজ্ঞা যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে বাংলাদেশের জনগণ হয়তো ওই কাতারেই ফেলেছে কিনা আমাদের জানা নেই। যাই হোক, মূল কথা যেটা, এই মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরিয়ে তাকে রাষ্ট্রপতি বা অন্য কোনো মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে জোর দাবি উঠেছে। এর একটা কারণ আছে। কারণ সরকারের আজ প্রায় 3 মাস অতিবাহিত হয়ে গেছে। এই সময়গুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ব্রিফ নাই, কোনো উল্লেখযোগ্য তার পারফরমেন্স নাই, তার কোনো অ্যাক্টিভিটি নাই, তার কোনো চারিদিকে ছুটাছুটি নাই, দৌড়াদৌড়ি নাই, পুলিশদেরকে নিয়ে বসা নাই, পুলিশদের ডিরেকশন দেয়া নাই, কোনো কিচ্ছু নাই। এরকম উল্লেখযোগ্য তেমন কোনো কিছুই আমাদের চোখে পড়ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন ভেঙে পড়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কেও হার মানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে সেনাবাহিনী ছিল। এই সেনাবাহিনী থাকার কারণে অনেকটাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ট্যাকেল দিয়েছে। বারবার তাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে। জাহাঙ্গীর আলম তিনি একজন অসুস্থ মানুষ, তারপরেও তিনি ছুটে বেরিয়েছেন, বেরাকে বেরাকে ঘুরেছেন, পুলিশ হেডকোয়ার্টারগুলো পরিদর্শন করেছেন, পুলিশের যে পুলিশ লাইন্সগুলো পরিদর্শন করেছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের সুবিধা অসুবিধাগুলো জানার চেষ্টা করেছেন, তাদের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। কিন্তু সেই তুলনায় স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সালাউদ্দিন আহমেদ অনেক ইয়াং, এনার্জেটিক এবং ডাইনামিক, কিন্তু তিনি কেন যেন কোনো এক অদৃশ্য কারণে এই জায়গায় তিনি ভালো পারফর্ম করতে পারছেন না। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সীমান্ত পার হয়ে অবাধে মাদকদ্রব্য, গাঁজা, ফেন্সিডিল এগুলো আসছে, তিনি এইটার ব্যাপারেও কোনো সুরাহা করতে পারছেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া, অর্থাৎ বর্ডার গার্ড যে বিজিবি আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা, নির্দেশনা দেয়া। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে সীমান্তে কি হত্যা বন্ধ হয়েছে? এই গত 2 দিন আগেও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে, অর্থাৎ কসবা সীমান্তে 2 জনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। কোনো প্রতিক্রিয়া নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি নেই। বলা চলে তিনি এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষায় একেবারে অযোগ্যতার পরিচয় দিয়েছেন। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে মেয়ে শিশুদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে একের পর এক। এই ঘটনা শুধু 1-2টি ঘটনা নয়, এই বিগত 1 সপ্তাহের ভিতরে 4টি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে 4 বছরের একটি মেয়েকে যৌন হয়রানি করে, যৌন নির্যাতন করে তারপর তাকে হত্যা করা হয়েছে। সিলেটে 4 বছরের মেয়ে ফাহিমাকে যৌন নির্যাতন করার পরে তাকে হত্যা করা হয়েছে। এরপরে মুন্সিগঞ্জে 10 বছরের একটি শিশুকে ধর্ষণ করে তারপর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আর সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে গতকাল, আমি যখন এই ভিডিও করছি 20 তারিখ সন্ধ্যায়, 19 তারিখে এই মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে, ক্লাস 2তে পড়ে, মাত্র 7 বছর বয়স মেয়েটাকে তার পাশের ফ্ল্যাটের এক লম্পট, চরিত্রহীন, মাতাল, উন্মাদ, অমানুষ নিয়ে স্ত্রী সহ, তার ওই লম্পট আর লম্পটের স্ত্রী মিলে মেয়েটিকে প্রথমে ধর্ষণ করেছে। তারপর মেয়েটি বলেছে যে তাকে বলে দেবে তার বাবা মাকে। এরপর এই স্ত্রী এবং এই স্বামী দুজন মিলে ছোট্ট রামিসাকে প্রথমে তার গলা থেকে ধর আলাদা করে ফেলেছে, মাথাটা নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে বালতির ভিতরে রেখে দিয়েছে, আর তার বডিটা খাটের নিচে লুকিয়ে রেখেছে। পিতার আহাজারি, এটি কি আপনারা শুনেছেন? এটি সহ্য করার মতো নয়। একটু শোনাই আপনাদের, দেখুন পিতা কি বলছে। আমার মাসুমে বাচ্চাটা কি অপরাধ করছে, নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকেরাই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের মেয়ে। বাবা শরবতের ছবি এখানে লাগায় রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি আল্লাহ, বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। পিতার কান্নায় এরকম আকাশ বাতাস ভারী হচ্ছে প্রতিদিন প্রতিদিন, এবং ধর্ষণের কোনো বিচার হচ্ছে না, মূলত কোনো বিচার হচ্ছে না। আমাদের শিশু আসিয়ার কথা মনে আছে মাগুরায়। এই শিশুটিকে ধর্ষণ করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের বাম শাহামাগীদের সে কি উল্লাস, লাকি ফাঁকি দিয়ে সে কি উল্লাস তাদের দেখেছি, তারা ইউনূস সরকারকে ফেলে দেবে। অথচ এখন তাদের মুখে পুরা কুলুপাটা, তারা কোনো কথা বলছে না। এমনকি টক শোতে ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেরিবাদী নেত্রী নেহেরিন খান না কি যেন নাম, তারপরে কাজী জেসিন জিটিভির, এদের মুখে কোনো কথা নাই, কোনো কথা নাই। এমনকি এই শিশু রামিসাকে ধর্ষণ করে হত্যা করার পরে এই জায়গায় ওইখানের প্রতিমন্ত্রী আমিনুল তিনিও যান নাই, স্বরাষ্ট্রমন্ত্রী যান নাই, সরকারের পক্ষ থেকে কেউ যায় নাই। বরং আমরা দেখেছি জামাতের এমপি কর্নেল আব্দুল বাতেন তিনি সেখানে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। তারপরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি মেয়র হিসেবে নির্বাচন করবেন সেলিম উদ্দিন, তিনি সেখানে গিয়ে বলেছেন যে এই মামলার বিচার প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তার জন্য আমাদের সবচেয়ে বড় আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরকে তিনি আহ্বান জানিয়েছেন যে এই মামলাটি তিনি যেন পরিচালনা করেন এবং এই ধর্ষককে ফাঁসি ছাড়া অন্য কোনো বিচার আমরা চাই না। আইনের প্রতি কতটা অশ্রদ্ধাশীল হয়ে পড়েছে, বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রতি তিনি কতটা বিরক্ত হয়েছেন, দেখুন তিনি কি বলেছেন। কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না, আমার মেয়েও ফিরে আসবে না। কোনো পিতা সন্তান হারানোর পরে, তার সন্তানটাকে হত্যা করার পরে কোনো পিতা কখনো এই কথা বলে যে আমি বিচার চাই না? কার কাছে বিচার দিব? আপনাদের কি রেকর্ড আছে যে আপনারা একটা বিচার করেছেন? একটি রেকর্ড দেখান। এটি এদেশের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, একটি বিচারও হয় না। কারণ এদেশের আইন, আদালত, আইনজীবী, পুলিশ প্রত্যেকেই এই ধরনের ঘটনা ঘটার পরে তারা তাদের জিহবা দিয়ে লালা ঝরতে থাকে, পানি ঝরতে থাকে যে কখন আমার মক্কেল আসবে, সেখান থেকে টাকা ইনকাম করব। টাকা খেয়ে ভুরি ভুরি প্রমাণ থাকার পরেও, ভিডিও প্রমাণ থাকার পরেও সেই মামলাগুলোকে হালকা করে দেওয়া হয়, আসামিদেরকে জামিনে বের করে দেওয়া হয়। তারপরে জামিনে বের হয়ে এসে তারা আবার সেই ভিকটিমদের পরিবারের উপরে হুমকি ধামকি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে হামলা পর্যন্ত করে থাকেন। এই হচ্ছে বাংলাদেশের আইন, এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। আমরা অনেক বড় আশা নিয়েছিলাম যে দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকার আসছে, তারা এর বিচার করবেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জুলাই সনদ নিয়ে ব্যস্ত, তিনি
তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিন্দুমাত্র তার কোনো মাথা ব্যথা নেই। এই ব্যাপারে তার কোনো ব্রিফ আজ পর্যন্ত আমরা শুনি নাই। সুতরাং তাকে এই পদে থাকার কোনো দরকার নেই। আমরা তার চেয়ে বরং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তাকে দরকার। সরকারের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি, সালাউদ্দিন আহমেদকে এখান থেকে সরিয়ে দিয়ে লুৎফুজ্জামান বাবরকে এখানে আনতে হবে। এতে দুইটি কাজ হবে। এখানে তার পুরনো মন্ত্রণালয়, তিনি এখানে আগে কাজ করেছেন, তার বিচিত্র অভিজ্ঞতা রয়েছে, তিনি তার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। আর সবচেয়ে বড় উপকার হবে সীমান্তের ওপারে যে দলটি বর্তমানে ক্ষমতায় এসেছে, কট্টর সাম্প্রদায়িক একটি দল, সন্ত্রাসী ধরনের একটি দল। এদের না আছে কোনো আগা, না আছে কোনো পাছা। এরা মুসলমানদের উপর চরম সিদ্ধহস্ত এবং বাংলাদেশে এরা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। বারবার তারা সেই হুমকি দিচ্ছে। সুতরাং লুৎফুজ্জামান বাবর হচ্ছে ওই শুভেন্দুর জম। শুভেন্দু লুৎফুজ্জামান বাবরকে, বাঘকে যেরকম মানুষ ভয় পায়, শুভেন্দু এরকম ভয় পায়। লুৎফুজ্জামান বাবরকে যদি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, তাহলে শুভেন্দু তীরের মতো সোজা হয়ে যাবে। ওর মাথা আর কোনোদিন সোজা হবে না। মাথা নিচু করে লুৎফুজ্জামান বাবরকে সালাম দিয়ে তাকে এখান থেকে বিদায় নিতে হবে। সুতরাং তাকে দরকার। প্রিয় ভাই ও বোনেরা, এ ব্যাপারে আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।